দেখো, কয়েকদিন হলো তোমাদের আরআরবি গ্রুপ ডির এক্সাম শেষ হলো, আর এই এক্সামের 27শে নভেম্বর 2025-এর যে শিফট দুটো হয়েছিল, সেই শিফট দুটোর মধ্যে একটা আজকে আমি নিয়ে চলে এসেছি। প্রথম শিফট যেটা, সেটা নিয়ে চলে এসেছি। তো সেটাই আজকে আলোচনা করব। তোমাদের টোটাল প্রায় 100টারও বেশি শিফটে এক্সাম হয়েছে, তো প্রত্যেকটা শিফট আমি কমপ্লিট করব এই সিরিজে। তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন দিয়ে। তো দেখো, আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, নিচের কোন বক্তব্যটি সঠিক? দেখো এখানে অপশনগুলো কি দিয়েছে। কাজ সর্বদা ঋণাত্মক হয়, অর্থাৎ কার্য সর্বদা ঋণাত্মক হয় কিনা সেটা বলতে চেয়েছে। বলের দিকের উপর নির্ভর করে কাজ ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। কাজ বল বা স্মরণের উপর নির্ভর করে না, অর্থাৎ বল এবং স্মরণ কোনোটার উপর নির্ভর করে না, কাজ সর্বদা ধনাত্মক হয়। দেখো কোনটা অপশন হবে বলো দেখি। দেখো এই যে কাজ বা ওয়ার্ক, এটা সূত্র হয় এফ গুণ এক্স, আর এর সাথে থাকে কজ থিটা। এখানে তোমরা জানো এই যে এফ এটা হচ্ছে ফোর্স অথবা বল, আর এক্সটা হচ্ছে স্মরণ। তো প্রথমে এই অপশনটা কিন্তু কাটা চলে গেল, কারণ বল আর স্মরণের উপর ডিপেন্ড করছে, আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো এই যে কজ থিটা, এই কজ থিটাটা নির্ণয় করে ওয়ার্ক পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। কজ থিটার মান যদি পজিটিভ হয় তাহলে ওয়ার্কের মানও পজিটিভ হবে, আর কজ থিটার মান যদি নেগেটিভ হয় তাহলে ওয়ার্কের মান নেগেটিভ হবে। অর্থাৎ কাজ সর্বদা ঋণাত্মক হয় এটা তো একদমই হবে না, কাজ সর্বদা ধনাত্মক হয় এটাও হবে না। অর্থাৎ উত্তর হবে বি, বলের দিকের উপর নির্ভর করে কাজ ধনাত্মকও হতে পারে ঋণাত্মক হতে পারে। এখন তুমি যদি বলো দাদা ধনাত্মক কাজ কোনটা ঋণাত্মক কাজ কোনটা, দেখো তুমি একটা বাক্স নিলে, এই বাক্সের উপরে ফোর্স প্রয়োগ করলে, ফোর্স প্রয়োগ করার ফলে দেখা গেল বাক্সটা এদিকে চলে আসলো, তখন সেটা হচ্ছে ধনাত্মক কার্য অথবা পজিটিভ ওয়ার্ক। আর যদি তুমি বক্সটার উপর এদিকে বল প্রয়োগ করলে কিন্তু বক্সটার স্মরণ এদিকে এদিকে হলো, তখন সেটা হবে ঋণাত্মক কার্য অথবা নেগেটিভ ওয়ার্ক। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখি। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে, কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় ডিপ্লয়েড ক্রোমোজোম হ্যাপ্লয়েড গ্যামেটে বিভক্ত হয়? অর্থাৎ আমাদের দেহকোষ যে 2n, অর্থাৎ যেটার সংখ্যা হচ্ছে 46টা, ক্রোমোজোম সংখ্যা কত? 46টা, 2n, আর হ্যাপ্লয়েড মানে কত? n। এবার এই যে দেহকোষ 2n থেকে n, আর এনটা আমাদের কোথায় থাকে? কোন কোষে থাকে? গ্যামেট কোষে থাকে। তো এই যে 2n থেকে কিভাবে n তৈরি হয়? এই প্রক্রিয়া হচ্ছে মিওসিস প্রক্রিয়া। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সবসময় ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন হয়। মনে থাকবে, মিওসিস প্রক্রিয়ায় হবে উত্তর। আমাদের পরের কোশ্চেন লেন্সের ক্ষমতা থেকে, অর্থাৎ লেন্সের ক্ষমতা কিভাবে সংজ্ঞায়িত হয় বা ডিফাইন হয়। সংজ্ঞায়িত মানে লেন্সের যে ক্ষমতা, তার সূত্রটা কি তুমি বলতে পারবা? চলো দেখি লেন্সের ক্ষমতার সূত্র কি, কে বলতে পারে দেখি, কমেন্টে জানাও আমাকে তাড়াতাড়ি। দেখো অপশানগুলো দেখো, ফোকাল দৈর্ঘ্যের বিপরীত, প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্বের অনুপাত, ফোকাল দৈর্ঘ্য ও প্রতিসরাঙ্কের গুণফল, ফোকাল দৈর্ঘ্যের বর্গ। কোনটা হবে বলো দেখি। দেখো আমাদের এই যে লেন্সের ক্ষমতা বা পাওয়ার, পাওয়ার সমান সমান কি হয়? 1/f, ঠিক আছে। আর এই যে এফ, এই এফটার মানে কি? এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ পাওয়ার মানে কি হলো? পাওয়ার মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের ইনভার্স, অর্থাৎ 1/f, আর ইনভার্স মানেই হচ্ছে বিপরীত। তাহলে আমাদের আনসার কোনটা হবে? ফোকাল দৈর্ঘ্যের বিপরীত। এই যে মিটারটা কেন আছে তাহলে বলো তো দেখি। কারণ মিটারটা, এই যে ফোকাস দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের একক কি? মিটার। বোঝা গেল? আর তোমাদের এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই, যেটা হচ্ছে লেন্সের যে ক্ষমতা, এই ক্ষমতার একক হচ্ছে ডাইঅপ্টার। কি বললাম? লিখে দিই, ডাইঅপ্টার। লেন্সের ক্ষমতার একক কি? ডাইঅপ্টার। মনে থাকবে? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে, মোটা কাচের স্ল্যাব মুদ্রিত লেখার উপর রাখলে অক্ষরগুলো উঁচু দেখায় কেন? অর্থাৎ কোনো টাইপ করা কোনো লেখা, তার উপরে যদি একটা স্ল্যাব রাখো তাহলে দেখা যাবে সেই কাচের স্ল্যাবের উপর থেকে মনে হয় যেন ওই লেখাগুলো বা অক্ষরগুলো উঁচু উঁচু হয়ে আছে। তো এটা কেন হয়? দেখো, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন প্রবেশ করে তখন তার প্রতিসরণ হয়, আর প্রতিসরণের ফলেই এই ঘটনা ঘটে, যেন মনে হয় বস্তুর অবস্থান যেই জায়গায় তার থেকে হয়তো কাছে চলে এসছে বা দূরে চলে গেছে, এরকম দেখতে মনে হয়। তো সেটাকে কি বলবো আমরা? প্রতিসরণ বলবো। দেখো অপশানে প্রতিসরণ আছে কি? প্রথম অপশান আছে আলোর বিচ্ছরণ, না একদমই হবে না। আলোর বিচ্ছরণ, বিচ্ছরণ মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, তো এখানে আলো একদমই ছড়াচ্ছে না। তারপরে দেখো অপশান আলোর প্রতিসরণ, তো এটা হবে আমাদের আনসার। পরের দুটো হবে না। নেক্সট কোশ্চেন দেখি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, পৃথিবীকে কেন্দ্র করে সমবেগে বৃত্তীয় পথে ঘূর্ণায়মান উপগ্রহের ত্বরণ শূন্য হয় না কেন? দেখো সমবেগ মানে কি বলতে চাচ্ছে? স্পিড সেম। দেখো সমবেগ মানে হচ্ছে স্পিড কনস্ট্যান্ট, স্পিড চেঞ্জ হবে না। কিন্তু স্পিড চেঞ্জ না হলে দাদা ত্বরণ তো শূন্য হওয়া উচিত, কিন্তু এখানে দেখো ত্বরণ শূন্য হবে না। কেন হবে না? কারণ দেখো একটা লেখা রয়েছে এখানে, বৃত্ত
বৃত্তীয় পথ। তো যখনই কোনো কণা বৃত্তীয় পথে ঘুরবে তখন দাদা কি হবে, যদি সেই কণাটার স্পিড সেম থাকে তবুও তার ত্বরণ থাকবে। দাদা কেন ত্বরণ থাকবে? দেখো, ত্বরণ মানে আমরা জানি বেগের পরিবর্তন। কি বললাম? বেগের পরিবর্তন। দাদা বেগের পরিবর্তন মানে শুধুমাত্র বেগের মানের পরিবর্তন না দাদা, বেগের দিকের পরিবর্তনটাও তোমাকে দেখতে হবে। তো বেগের দিক যখন পরিবর্তন হবে তখন তার ত্বরণ সব সময় থাকবে। দেখো এখানে যখন কণাটা বৃত্তীয় পথে ঘুরবে তখন তার স্পিড যদিও সেম থাকবে তবুও দেখো যে তার অভিমুখ অথবা দিকের পরিবর্তন হচ্ছে সব সময়। দেখো, যদি তুমি স্পর্শক এই বরাবর টানো তাহলে এই জায়গায় বস্তুটা এই বরাবর যাবে, যদি এই জায়গাটায় টানো স্পর্শক তাহলে দেখবা বস্তুটা এই বরাবর যাচ্ছে, অর্থাৎ বেগের দিক পরিবর্তন হচ্ছে। আর এই বেগের দিক পরিবর্তনের জন্যই কিন্তু ত্বরণটা আমরা দেখতে পাবো। তাহলে দেখো অপশানগুলো দেখো, মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, হবে না। গতির দিক প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, এটা আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম। গতির দিক পরিবর্তন হলে তবেই ত্বরণ হবে। তো ত্বরণ হওয়ার মেন কারণ হচ্ছে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন দুইভাবে হতে পারে, অভিমুখ আর মানের দিক থেকে। মান পরিবর্তন হলেও ত্বরণ থাকবে, আবার অভিমুখ পরিবর্তন হলেও কিন্তু ত্বরণটা থাকবে। বোঝা গেল? চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। তো দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে, অ্যাজমা প্রধানত শ্বাসযন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? তো এই অ্যাজমাটা হচ্ছে এমন একটি রোগ যেটা শ্বাসকষ্ট তৈরি করে, শ্বাস নিতে খুবই কষ্ট হয় এবং শ্বাসকষ্ট সৃষ্টি করে হচ্ছে অ্যাজমা রোগে। তো অ্যাজমা রোগে কোথায় দেখো কোন অংশকে প্রভাবিত করে বা এফেক্ট ফেলে? ডায়াফ্রাম নাকি বঙ্কাই ও বঙ্কিওলস, ট্রাকিয়া নাকি অ্যালভিওলাই? বলো দেখি তোমরা। দেখো আমি তোমাদের জন্য একটা ডায়াগ্রাম নিয়ে চলে এসেছি। এই ডায়াগ্রামে দেখো এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় ট্রাকিয়া। আর এই ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দেখো একটা ভাগকে, এই দুটো ভাগকে বলা হয় বঙ্কাই। এই দুটো ভাগকে কি বলা হয়? বঙ্কাই। তারপরে দেখো বঙ্কাই যখন আরও বিভাজিত হয়, আরও শাখা প্রশাখা বার করে, তখন সেগুলোকে বলা হয় বঙ্কিওলস। কি বলা হয়? বঙ্কিওলস। ঠিক আছে, তাহলে এই যে অ্যাজমা, এটা এই বঙ্কাই এবং বঙ্কিওলস এই দুটোকে প্রভাবিত করে। তাহলে উত্তর কি হবে? বঙ্কাই ও বঙ্কিওলস। বোঝা গেল? চলো আমাদের পরের কোশ্চেনটা দেখা যাক। নিচের কোনটি সমবেগে বৃত্তীয় গতির উদাহরণ? রেল লাইনে জ্বলন্ত ট্রেন, ত্বরণযুক্ত গাড়ি। 3 নম্বর দেখো, উপরের দিকে নিক্ষিপ্ত বল আর সমবেগে ঘূর্ণায়মান ফ্যানের পাখা। তো ঘূর্ণায়মান যেহেতু এখানে রয়েছে, ঘূর্ণায়মান ফ্যানের পাখা, তাহলে উত্তর কোনটা হবে বলো? ডি আনসার। একেবারে সহজ। ওপরের একটা হবে বৃত্তীয় গতি, তোমরা দেখতে পাচ্ছ না, অর্থাৎ বৃত্তাকার পথে কোনোটাই ঘুরছে না, শুধুমাত্র ফ্যানের পাখাটাই বৃত্তীয় গতিতে চলছে। আমাদের পরের কোশ্চেন দেখো, একদমই ইজি কোশ্চেন। প্রজননের সময় ডিএনএ কপি তৈরি করা হয় কেন, বা কেন গুরুত্বপূর্ণ এটা? দেখো, রক্ত সঞ্চালনের জন্য, হজমের জন্য। তো এগুলো কেমন অপশান দিয়েছে আনসারটা তোমরাই বলে দিবা। দেখো পরের অপশানটা দেখো, বংশগত বৈশিষ্ট্য সঞ্চারের জন্য। আর লাস্টেরটা দেখো, শ্বাসক্রিয়ার জন্য। তো ডিএনএ কপি কিসের জন্য হয়? ডিএনএ কার মধ্যে হয়? কোষের মধ্যে হয়। কোষের ডিএনএ কপি হয় পিতার যে বৈশিষ্ট্য আছে, তোমার পিতার যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা তোমার মধ্যে কিভাবে আসলো? ডিএনএ কপি করার মাধ্যমেই তো আসলো, তাই না? না হলে কিভাবে হবে? তাহলে আনসার কি হবে বলো? বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারের জন্য। এবার এই কোশ্চেনটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে, খোলা স্থানে ধাতব পাত্রে ন্যাপথলিন বল জ্বালালে কি ঘটে? তো ন্যাপথলিন বল মানে কি? যে সাদা সাদা বল পাওয়া যায়, দেখেছো তোমরা সবাই, যে ফাঁকা জায়গায় রাখলে উড়ে যায়, সেটা হচ্ছে ন্যাপথলিন বল। আর ন্যাপথলিন বল তুমি যদি আগুন ধরিয়ে দাও বা সেটা যদি জ্বালাও খোলা স্থানে, কিন্তু ধাতব পাত্রের মধ্যে রাখতে হবে। কার মধ্যে রাখতে হবে? ধাতব পাত্রে রেখে তুমি যদি জ্বালাও তাকে, তাহলে কি রেজাল্ট পাবা তুমি? দেখো প্রথম অপশান দিয়েছে নীল শিখায় জলে, হলুদ শিখায় জলে কোনো আবরণ পড়ে না। হলুদ শিখায় জলে ও কালো ধোঁয়ার আবরণ পড়ে। নীল শিখায় জলে ও কালো আবরণ পড়ে। দেখো কোনটা হবে? এখানে প্রথমেই তোমাকে কিছু কিছু কথা মনে রাখতে হবে, যে এই যে ন্যাপথলিন, এই ন্যাপথলিন হচ্ছে একটি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। কি বললাম আমি? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর আনস্যাচুরেটেড মানে কি? মানে এই যে ন্যাপথলিন যৌগটা, এর মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। দেখো ন্যাপথলিনের সংকেত হচ্ছে C10 আর H8, C10H8, অর্থাৎ এর ভিতরে অনেক আনস্যাচুরেটেড বন্ড আছে। আনস্যাচুরেটেড বন্ড থাকার কারণে এরা কিন্তু সম্পূর্ণরূপে দহন হয় না।
তো কি হয়, ন্যাপথলিনের সম্পূর্ণরূপে দহন হয় না। আর তোমরা জানো সম্পূর্ণরূপে যদি তুমি দহন করতে না পারো তাহলে অনেক ধোঁয়ার উৎপাদন হয়। কি উৎপন্ন হয়? অনেক ধোঁয়া, কালো ধোঁয়া উৎপাদন হয়। কালো ধোঁয়া কেন? কারণ এর ভিতরে অনেক কার্বন আছে। দেখো এক একটা যৌগে প্রায় 10টা করে কার্বন রয়েছে, তাহলে এর ভিতরে অনেক কার্বন রয়েছে। এই কার্বনের ধোঁয়া উৎপাদন হবে কালো, যেগুলোর জন্যে কি হবে? কালো আবরণী পড়বে। এর উপরে কি হবে? কালো আবরণী পড়বে। দেখো কালো আবরণী কোথায় আছে? কালো ধোঁয়ার আবরণ পড়ে একটা অপশানে রয়েছে, আবার পরের অপশানটাও দেখো কালো আবরণ পড়ে। এবার হলুদ শিখায় জ্বলে নাকি নীল শিখায় জ্বলে? এবার মাথায় আনতে হবে তোমার যে যখন অসম্পূর্ণ দহন হয় তখন কিন্তু হলুদ শিখায় জ্বলে। যখন কোনো বস্তু অসম্পূর্ণ দহন হয় তখন সেটা কোন কালারের শিখা উৎপাদন করে? হলুদ কালারের শিখা উৎপাদন করে। তাহলে আনসার কি হবে? হলুদ শিখায় জ্বলে ও কালো ধোঁয়ার আবরণ পড়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। তো দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে, জল ও পুষ্টি উপাদান পর্যাপ্ত থাকলে শৈবাল দ্রুত গতিতে বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? তো এখানে শৈবালের জনন প্রক্রিয়ার কথা বলছে। দেখো এই যে শৈবাল, এটা হচ্ছে একটি অনুন্নত উদ্ভিদ। কি বললাম? অনুন্নত উদ্ভিদ। আর অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে স্পোর গঠন হতে পারে, খণ্ডিতকরণ হতে পারে, অথবা কুড়ি গঠন হতে পারে। কিন্তু পরাগায়ন এটা কিন্তু উন্নত উদ্ভিদদের হয়, অর্থাৎ বড় বড় গাছ যেগুলো দেখতে পাও সেগুলোর কি হয়? পরাগায়ন হয়। তাহলে এটা তো হবে না, প্রথমে বাদ দিয়ে দিবা। তারপরে দেখো স্পোর গঠন। এবার দেখো যখন জল আর পুষ্টি উপাদান দুটোই থাকে তখন শৈবালের ক্ষেত্রে সেটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। কি পরিবেশ বললাম? অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশ। আর যদি জল আর পুষ্টি উপাদান না থাকে তাহলে সেটা হবে প্রতিকূল পরিবেশ। এটা মনে রাখবা যে শৈবাল অনুকূল পরিবেশে কিভাবে প্রজনন কাজ করে? খণ্ডিতকরণ বা ফ্র্যাগমেন্টেশন। কি বললাম? খণ্ডিতকরণ অথবা ফ্র্যাগমেন্টেশন। বোঝা গেল? তাহলে অনুকূল পরিবেশে কিভাবে প্রজনন কাজ করে? ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে। কিন্তু প্রতিকূল পরিবেশে মনে রাখবা এটা, যে প্রতিকূল পরিবেশে শৈবাল কিন্তু স্পোর গঠনের মাধ্যমে প্রজনন কার্য সম্পন্ন করে। বোঝা গেল? আর এই যে কুড়ি গঠন, এটা হাইড্রা করে, মনে থাকবে। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে, একটি কয়েলের রোধ 44 ওহম, এটি 220 ভোল্ট সরবরাহে যুক্ত থাকলে কয়েলটি কত ক্ষমতা বা পাওয়ার ব্যবহার করবে? দেখো পাওয়ারের তিনটে সূত্র আছে। কি কি? পাওয়ার সমান সমান ভাই ভি আই, পাওয়ার সমান সমান ভি স্কোয়ার বাই আর, আরেকটা কি সূত্র আছে? পাওয়ার সমান সমান আই স্কোয়ার আর। দেখো এখানে কোন সূত্রটা তুমি লাগাতে পারবা? এখানে ওহম রয়েছে আর ভোল্ট রয়েছে। তো ওহম আর ভোল্ট থাকলে রোধ এবং ভোল্ট এই দুটো ইউজ করতে পারবা, অর্থাৎ এই সূত্রটা ইউজ করতে পারবা। তো চলো দেখি এবার এই সূত্রটা আমরা ইউজ করি। পাওয়ার সমান সমান ভি অর্থাৎ 220 গুণ 220 বাই আর, মানে হচ্ছে 44। তাহলে 44 220 কাটা যাবে কত দিয়ে? 5 দিয়ে। 5 গুণ 220 কত হবে? দেখো 1100 ওয়াট। পাওয়ারের একক কি? ওয়াট, তাই ওয়াট হবে। তাহলে উত্তর কত হবে? 1100 ওয়াট। দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, কালচার ফিশারি বলতে কি বোঝায়? কালচার মানে কি? চাষ করা। ফিশারি মানে কি? মাছ। তাহলে মাছ চাষ করাকেই কালচার ফিশারি বলা হয়। সামুদ্রিক মাছ ধরা, দেখো মাছ ধরা বলছে, শুধুমাত্র মাছ ধরাকে কালচার বলা যায় না। কৃত্রিম জলাশয় থেকে মাছ ধরা, তো এখানে মাছ ধরাই বলেছে। মাছ চাষ করা, এখানে দেখো চাষ করা বলেছে, তাহলে উত্তর কি হবে? মাছ চাষ করা। তারপরে অপশনটা দেখো, প্রকৃতিতে জলাশয় থেকে মাছ ধরা। সবকটা মাছ ধরা লিখে দিয়েছে, কিন্তু এটা হচ্ছে চাষ করা, অর্থাৎ কালচার ফিশারি মানে হচ্ছে মাছ চাষ করা। নেক্সট দেখো পরের কোশ্চেন হচ্ছে, একটি বস্তু একটি উচ্চতা থেকে ফেলা হলো, ঠিক আছে, 3 সেকেন্ড পরে তার বেগ কত হবে? অর্থাৎ কোনো একটা বস্তু যদি যে কোনো একটা উচ্চতা থেকে ফেলা হয় তাহলে 3 সেকেন্ড পরে, আফটার 3 সেকেন্ড, তার বেগ কত হবে? বলো দেখি কেমন পারো। দেখো এখানে আমরা গতির প্রথম সূত্রটা লাগাবো। গতির প্রথম সূত্রটা কি ছিল? ভি সমান সমান ইউ প্লাস এটি। ভি মানে কি? অন্তিম গতিবেগ, ইউ মানে হচ্ছে প্রাথমিক গতিবেগ, এ মানে হচ্ছে ত্বরণ, আর টি মানে হচ্ছে সময়। তাহলে আমাদের বার করতে হবে এই যে অন্তিম গতিবেগ বা ভি। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 0, কেননা দেখো কোনো বেগে ফেলা হয়নি, এটা জাস্ট ড্রপ করা হয়েছে। আর এটি, এটার মান আমরা বসাবো। তো ভি সমান সমান এটি, এটির মান কত? এর মান কত? এ মানে হচ্ছে জি, ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে 10, টি মানে হচ্ছে সময় 3, তার মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উত্তর হবে কত? 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো নেক্সট কোশ্চেনটা একটা ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কেমিস্ট্রির। জলীয় কপার সালফেট দ্রবণে জিঙ্ক রড রাখলে কি হবে? দেখো এই যে কপার সালফেট, এটা তোমরা সবাই দেখেছো, এটা হচ্ছে তুতে।
টুতে অনেকেই দেখেছো নীল কালারের হয় জলে দিলে, তো এর যে দ্রবণটা এটা নীল কালারের। কপার সালফেটের দ্রবণটা কি কালারের হয়? নীল কালারের হয়। কেন নীল কালারের হয়? কারণ এই যে কপারের যে 2+ এই আয়নটা নীল কালারের জন্য দায়ী, মনে রাখবো এটা। কপার 2+ এর আয়নটা নীল কালারের জন্য দায়ী, তো সেই জন্য কপার সালফেটের দ্রবণটা নীল কালারের হয়। তো এর মধ্যে যখন জিঙ্ক রড রাখবে তখন কি হয়? তখন প্রতিস্থাপন বিক্রিয়া হয়। কি বিক্রিয়া হয়? প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো আমি বিক্রিয়াটা লিখে দিচ্ছি। কপার সালফেট প্লাস জিঙ্ক, কপার ধাতু পাওয়া যায় প্লাস জিঙ্ক সালফেট। দেখো সমীকরণটা এরকম হবে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ হিসেবে আমরা কিন্তু কপার সালফেট আর পাচ্ছি না, শুধুমাত্র কপার পাচ্ছি। আর যার জন্য কপার সালফেটের জলীয় দ্রবণ নীল কালার হচ্ছিল, অর্থাৎ কপার আয়ন দেখো বিক্রিয়াজাত পদার্থের মধ্যে আর নেই। বিক্রিয়াজাত পদার্থের মধ্যে কি আছে? শুধুমাত্র কপার ধাতু আছে। যেহেতু বিক্রিয়াজাত পদার্থে কপার আয়ন পাওয়া যাচ্ছে না, তাই এই যে নীল কালারটা সেটা ফিকে হয়ে যাবে। তাহলে আনসার কি হবে? দ্রবণের নীল রং ফিকে হয়ে যায়। বোঝা গেল? দেখো পরের কোশ্চেনটাও অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ক্লোরিনের ভগ্নাংশীয় পারমাণবিক ভর হওয়ার কারণ কি? তোমরা সবাই জানো ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। দেখবা অন্য কোনো এলিমেন্টের ভর ভগ্নাংশিত থাকে না, কিন্তু ক্লোরিনের আছে। কেন আছে? কারণ এর যে পারমাণবিক ভর, এটা এর পারমাণবিক ভর না, এটা হচ্ছে এর আম মানে কি? এভারেজ অ্যাটমিক মাস, অর্থাৎ এটা এর অ্যাটমিক মাস না, এভারেজ অ্যাটমিক মাস, অর্থাৎ গড় পারমাণবিক ভর। কি বললাম? গড় পারমাণবিক ভর। এবার দেখো এর গড় পারমাণবিক ভর কেন আসছে? কারণ ক্লোরিনের দুটো আইসোটোপ দেখা যায়, 35Cl আর একটা হচ্ছে 37Cl। দুটো আইসোটোপ দেখা যায়, আর এই আইসোটোপগুলোর গড় মান হবে 35.5। কিভাবে হবে? তোমরা বলবা 35 আর 37-এর গড় তো 36, কিন্তু 35.5 কেন আসছে? দেখো এই জায়গায় কোন আইসোটোপ বেশি পরিমাণে আছে, কোন আইসোটোপ কম পরিমাণে আছে সেটাও ডিপেন্ড করবে। এই যে ক্লোরিনের 35 আইসোটোপটা, এটা আমাদের পরিবেশে বেশি পরিমাণে আছে, সেই জন্যে যে এভারেজ মানটা সেটা 35-এর দিকে বেশি চলে আসছে নাকি 37-এর দিকে। বোঝা গেল কেন আসছে? কারণ 35Cl এর পর্যাপ্ততা আমাদের পরিবেশে অনেক বেশি আছে 37-এর তুলনায়। দেখো কেমন অনুপাতে আছে আমি বলে দিচ্ছি। 3:1 অনুপাতে আছে। 3:1 অনুপাতে 35Cl আছে আর 37Cl, অর্থাৎ এদের অনুপাত কত আছে? 3:1-এ। যে এভারেজ মানটা আসবে সেটা 35-এর কাছাকাছি হবে নাকি 37-এর কাছাকাছি। বোঝা গেল? এই জন্যে এর অ্যাটমিক মাস ভগ্নাংশে আসে আর 35-এর কাছাকাছি আসে। তাহলে উত্তর কি হবে? দেখো এখানে অপশানগুলো দেখো। প্রিসিশন ত্রুটি, সমস্থানিক উপস্থিতি। এই যে সমস্থানিক, এর মানে হচ্ছে আইসোটোপ। বোঝা গেল? সমস্থানিক মানে হচ্ছে আইসোটোপ, তাহলে আনসার হবে বি। তো দেখো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন কার্যকারী মূলকে অক্সিজেনের হেটারো পরমাণু থাকে না, অর্থাৎ কোন ফাংশনাল গ্রুপে অক্সিজেন পরমাণু থাকে না। এখানে প্রথম অপশান দিয়েছে হ্যালো অ্যালকেন, এটা পরে আসছি কিটোন। কিটোনের কার্যকারী গ্রুপ কি? সি ও, এটা হচ্ছে কিটোনের কার্যকারী গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী গ্রুপ কোনটা? COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী গ্রুপ অথবা ফাংশনাল গ্রুপ। অ্যালকোহলে কেমন? OH, মনে থাকবে। এগুলো হচ্ছে এদের কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপ। এবার হ্যালো অ্যালকেনের উদাহরণ আমি একটা দিই, CH3Cl। দেখো এই যে উদাহরণটা দিলাম, এর মধ্যে কোথাও অক্সিজেন দেখতে পাচ্ছ? কোথাও দেখতে পাচ্ছ না। কিন্তু কিটোনের কার্যকারী গ্রুপে দেখো এই যে অক্সিজেন। কার্বক্সিলিক অ্যাসিডে দেখো দুটো অক্সিজেন, অ্যালকোহলে দেখো একটা অক্সিজেন আছে। অর্থাৎ এখানে কি বলেছে? হেটারো পরমাণু থাকে না, অক্সিজেনের হেটারো পরমাণু থাকে না। তাহলে উত্তর কি হবে? হ্যালো অ্যালকেন। বোঝা গেল? দেখো এখানে একটা ভালো কোশ্চেন দিয়েছে, সাবানের পরিষ্কারক ক্রিয়ায় মাইসেলের প্রধান ভূমিকা কি? তো তোমাদের এখানে জানতে হবে মাইসেল জিনিসটা কি। অপশানগুলো দেখো আর বলো তোমরা পারবে কি, তারপর আমি বোঝাবো। তেল ও ময়লা আটকে সরিয়ে ফেলা, জলের কঠোরতা কমানো, জলের সাথে বেশি ফেনা তৈরি করা, জলের পৃষ্ঠটান বৃদ্ধি করা। তো মাইসেল এমন একটা জিনিস, আমি হিন্টস দিয়ে দিই একটু, এটা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। তাহলে বলো কোনটা হবে দেখি। তো দেখো আমি ভালো করে বুঝিয়ে দিই মাইসেল জিনিসটা কি। মাইসেল হচ্ছে কতগুলি অণুর একটি গুচ্ছ, অথবা বলতে পারো অনেকগুলি অণুর একটা গুচ্ছাকার রূপ। আমরা যে সাবান ইউজ করি সেই সাবানটা দুটো অংশ নিয়ে গঠিত। কি বললাম? দুটো অংশ। একটা হচ্ছে হাইড্রোফিলিক, আরেকটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফিলিকটা হচ্ছে জলকে আকর্ষণ করে বা জলের সাথে ভালোবাসা থাকে, ঠিক আছে। আর হাইড্রোফোবিক মানে হচ্ছে জলের সাথে ভালোবাসা থাকে না, তারা জলের থেকে দূরে সরে যেতে চায়। এবার আমরা যে জামা কাপড় পরি সেই জামা কাপড়ে যদি জৈবিক ময়লা অথবা
তৈল জাতীয় কোনো ময়লা থাকে তাহলে সেই তৈল জাতীয় ময়লাও কিন্তু হাইড্রোফোবিক হয়। কি হয়? সেটা হাইড্রোফোবিক হয়, অর্থাৎ তারা কিন্তু জলের সাথে সরাসরি মেশে না। তোমরা জানো তেল জলের সাথে সরাসরি মেশে না, তাহলে সেটা হয় হাইড্রোফোবিক। এবার কেমন বিষয়টা হয় দেখো, এই যে হাইড্রোফোবিক অংশটা, সেই অংশটা ময়লার সাথে মিশে যায়। যেহেতু এও হাইড্রোফোবিক, সাবানের অংশটাও হাইড্রোফোবিক, ভাই ভাই একসাথে থাকবে, হাইড্রোফোবিক হাইড্রোফোবিক একসাথে থাকবে। আর এই যে হাইড্রোফিলিক অংশটা, এটা তো জলের দিকে থাকবে। তাহলে তিনটে অংশ হলো দেখো, একটা হচ্ছে হাইড্রোফোবিক কোথাকার না ময়লার, আর একটা হচ্ছে হাইড্রোফোবিক যেটা হচ্ছে সাবানের। আর এই হাইড্রোফোবিকের সাবানের সাথে কোনটা যুক্ত থাকবে? হাইড্রোফিলিক অংশ, যেটা জলের সাথে মিশ্রিত অবস্থায় থাকবে। এবার কি করবে? এই যে পুরো অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকেই বলা হচ্ছে মাইসেল। তো এটাকে কি বলা হয়? মাইসেল। আর এই মাইসেল জামা কাপড় থেকে টেনে বের করে নিয়ে আসে এবং জলের উপর এরকমভাবে ভাসতে থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশানগুলো দেখো কি হবে। তেল ও ময়লা আটকে সরিয়ে ফেলা, এটাই আমি সে থেকে বলতে যাচ্ছিলাম যে তেল ও ময়লা আটকে মাইসেল কি করে? জামা কাপড় থেকে সরিয়ে ফেলে, ফলে জামা কাপড় পরিষ্কার হয়ে যায়। তাহলে আনসার কি হবে? এ। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে, ডিম উৎপাদনের জন্য কোন ধরনের মুরগি পালন করা হয়? মিচ, কার্নিস, কর্ন, লেয়ার্স, ব্রয়লার্স। কোনটা হবে বলো দেখি, কমেন্টে জানাও আমাকে তাড়াতাড়ি। দেখো ডিম উৎপাদনে সবচেয়ে বেশি ইউজ করা হয় লেয়ার্স মুরগি, আর এই যে ব্রয়লার, এটা হচ্ছে মাংস উৎপাদনের জন্য ইউজ করা হয়। বোঝা গেল? দেখো আমাদের 19 নম্বর কোশ্চেনটা কি? বিভব পার্থক্য ভোল্টে মাপা হয়। তো বিভব পার্থক্য ভোল্টেজ, এটা ভোল্টে মাপা হয়, এটা ঠিক আছে। বিবৃতি নম্বর 1 ঠিক। বিবৃতি 2 কি আছে? 1 ভোল্ট সমান সমান 1 নিউটন পার কুলম্ব। একদম ভুল, নিউটন না, এটা হচ্ছে জুল পার কুলম্ব। কি বলা হয়? জুল পার কুলম্ব। তাহলে 1 ভোল্ট সমান সমান হয় 1 জুল পার কুলম্ব। তাহলে দেখো উত্তরটা কি হবে? উভয় সঠিক হবে না, শুধু 2 সঠিক হবে না, উভয় ভুল হবে না, শুধু 1 সঠিক, ডি হবে আনসার। এবার চলে এসে থাম্বনেলে যেই কোশ্চেনটা দেওয়া ছিল সেটা দেখো। একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্টজ হলে একটি তরঙ্গ সম্পূর্ণ করতে কত সময় লাগবে? অর্থাৎ তরঙ্গের পর্যায়কাল বা টি সমান সমান কত? দেখো এই সূত্রটা মাথায় রাখবে যে পর্যায়কাল অথবা সম্পূর্ণ তরঙ্গ করতে যে সময়টা লাগে সেটা হয় 1/f, আর এফ মানে কি? কম্পাঙ্ক। তাহলে এখান থেকে ডিরেক্ট তোমরা আনসার পেয়ে যাবো 1/50 মানে হচ্ছে 0.02। বোঝা গেল? তাহলে আনসার কি হবে? 0.02 সেকেন্ড। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে, নিচের কোন বক্তব্যটি স্থির অনুপাতের সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন? দেখো কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির, আর প্রপোর্শন মানে হচ্ছে অনুপাত, অর্থাৎ অনুপাত স্থির থাকবে। দেখো অনুপাত স্থির কোথায় থাকবে? মৌল যৌগ এলোমেলোভাবে অনুপাত থাকে। এলোমেলো অনুপাত তো একদমই না, কনস্ট্যান্ট প্রপোর্শন বলছে, তো এলোমেলো অনুপাত হবে না। পরমাণু বিক্রিয়ায় ছোট কণায় বিভক্ত হয়। দেখো এখানে কনস্ট্যান্টের কথা কোনো আসছে না। ভর সৃষ্টি বা ধ্বংস হয় না, এটা কোন ধরনের? এটা তো হবে না। একটি রাসায়নিক যৌগে মৌলগুলি সর্বদা নির্দিষ্ট ভর অনুপাতে থাকে। দেখো নির্দিষ্ট ভর, নির্দিষ্ট অর্থাৎ কনস্ট্যান্ট ভর অনুপাতে থাকে, অর্থাৎ রেশিওতে থাকে, এটাই হবে আনসার। একটি রাসায়নিক যৌগে মৌলগুলি সর্বদা নির্দিষ্ট ভর অনুপাতে থাকে। যেমন একটা রাসায়নিক যৌগের উদাহরণ দাও, যেমন দেখো H2SO4। তো এখানে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এদের অনুপাতগুলো সবসময় সেম থাকবে, কারণ 2:1:4 এই অনুপাতেই থাকবে, এরা আলাদা অনুপাতে কিন্তু যাবে না, তাই না? এই রাসায়নিক যৌগের ক্ষেত্রে, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 2:1:4 এই অনুপাতেই কিন্তু সবসময় থাকবে। নেক্সট দেখো, নিম্নের কোনটি দ্রবণের ঘনত্ব বা গাঢ়ত্ব প্রকাশ করার পদ্ধতি নয়? অর্থাৎ কনসেন্ট্রেশন প্রকাশের পদ্ধতি নয় কোনটা? দেখো আমি যখন এনসিইআরটি লাইন বাই লাইন পড়িয়েছিলাম, এটা আমি ভালো করে পড়িয়েছিলাম কনসেন্ট্রেশন টপিকের মধ্যে। আয়তন ভিত্তিক শতকরা বা ভলিউম বাই ভলিউম, আয়তন ভর শতকরা বা ভলিউম বাই মাস পার্সেন্টেজ, ভর আয়তন শতকরা বা মাস বাই ভলিউম পার্সেন্টেজ, ভর ভিত্তিক শতকরা বা মাস বাই মাস। এগুলো হচ্ছে একটা কনসেন্ট্রেশনের টার্ম, বুঝেছো? কোনো দ্রাবের কনসেন্ট্রেশন কতটা আছে। দেখো ঘনত্ব বা কনসেন্ট্রেশনের ক্ষেত্রে মনে রাখবা V/V, W/W আর W/V, এই তিনটে টার্মের মাধ্যমে ঘটে। এখানে দেখো V/V মানে হচ্ছে ভলিউম বাই ভলিউম, তো এটা হবে। ওয়েট পার ওয়েট মানে মাস বাই মাস, এটাও হবে। W/V মানে কি? ওয়েট বাই ভলিউম, তো মাস বাই ভলিউম, এটাও হবে। তাহলে হবে না কোনটা? আয়তন ভর শতকরা। তো এখানে পদ্ধতি 9 বলেছে, তাহলে আনসার হবে বি। আমাদের পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন উদ্ভিদ কলা সালোক সংশ্লেষ করে? তো এর মধ্যে কোন কলাটা সালোক সংশ্লেষ করতে পারে? ক্লোরেনকাইমাস, জাইলেম কলা, ফ্লোয়েম কলা। আমাকে কমেন্ট করে জানাও তো দেখি কোনটা হবে আনসার।
দেখো আজকের সেটে এটা হচ্ছে 23 নম্বর কোশ্চেন। তো এরকম আমি সেট করাতে থাকবো প্রতিদিন একটা করে পরপর সেট। আজকে যেমন 27 তারিখে সেটটা করালাম, ফার্স্ট শিফটের সেটটা করালাম। পরের দিন হবে শিফট নম্বর 2, অর্থাৎ 27 তারিখে যে দুটো শিফট হয়েছিল, শিফট নম্বর 1, শিফট নম্বর 2। তো আজকে শিফট নম্বর 1 কমপ্লিট করলাম, পরের দিন শিফট নম্বর 2 কমপ্লিট করবো, তারপরে 28 তারিখেরটা করবো, তারপরে 29 তারিখেরটা করবো, এরকমভাবে কিন্তু চলতে থাকবে। তো পরপর সেটগুলো আমার সাথে কমপ্লিট করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে নাও, তো এতে তোমাদের অনেক উপকার হবে কিন্তু, ঠিক আছে। চলো দেখি এই কোশ্চেনের আনসার কে দিতে পারে। সালোক সংশ্লেষ করে হচ্ছে ক্লোরেনকাইমা। এই যে ক্লোরেনকাইমা, এটা হচ্ছে মৃত কোষ দিয়ে গঠিত। দেখো কলা কাকে বলে? কলা হচ্ছে অনেকগুলি কোষের সমষ্টি, যখন কোষগুলো একটা নির্দিষ্ট কাজ করবে। তো এটা ইম্পর্টেন্ট যে কোষগুলো একটা নির্দিষ্ট কাজ করতে হবে, আলাদা আলাদা একটা কোষ একটা কাজ, আরেকটা কোষ আরেকটা কাজ, এরকম করে করলে কিন্তু হবে না। সমস্ত কোষে কিন্তু একই ধরনের কাজ করতে হবে, তবেই তাকে বলা হবে কলা। তাহলে এই যে ক্লোরেনকাইমা, এগুলো মৃত কোষ দিয়ে গঠিত হয়, অনেকগুলো মৃত কোষ থাকে এর মধ্যে, সেগুলো দিয়ে গঠিত হয়। তো মৃত কোষ কীভাবে সালোক সংশ্লেষ করবে বলো? জাইলেম। দেখো জাইলেম কলাটা পরিবহনের কাজ করে, যেমন রুট থেকে বা মূল থেকে জল বা খনিজ লবণ সেটা উপরের দিকে পাতায় নিয়ে যায়, আর ফ্লোয়েম হচ্ছে পাতা থেকে খাদ্য নিচের দিকে নিয়ে আসে। আর এই যে ক্লোরেনকাইমা, এটা হচ্ছে জীবিত কোষ দিয়ে গঠিত, এবং যার মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে, মনে থাকবে ক্লোরোপ্লাস্ট থাকে, আর তার জন্য এরা সালোক সংশ্লেষ করতে পারবে। আমাদের পরের কোশ্চেন দেখো, প্রজাতিতে বৈচিত্র্য আনতে হলে কোন জীবন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ? কোন জীবন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলতে এখানে দেখো পরপোষী পুষ্টি, এটা হচ্ছে নিউট্রিশনের। তো নিউট্রিশন আমরা যদি চেঞ্জ করে দিই, তাহলে কখনোই প্রজাতিতে বৈচিত্র্য আসবে না, তাই না? প্রজাতিতে বৈচিত্র্য আনতে গেলে পরিবহনও কাজে আসবে না, সপুষ্টিও কাজে আসবে না। যৌন প্রজননের মাধ্যমে যখন আলাদা আলাদা বৈশিষ্ট্য মিলন হবে, তখন নতুন একটা বৈশিষ্ট্য আবিষ্কার হবে। অর্থাৎ যৌন প্রজননের মাধ্যমে আমরা প্রজাতিতে বৈচিত্র্য আনতে পারি। আমাদের নেক্সট তথা সর্বশেষ কোশ্চেন হলো কার্যক্ষমতার শ্রেণী, অর্থাৎ অ্যাক্টিভিটি সিরিজ এর মধ্যে মাঝামাঝি অবস্থানে থাকা ধাতু কোনটি? অর্থাৎ কোন ধাতুর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতাটা মাঝামাঝি অবস্থানে থাকে, মানে ওই যে লিস্টটা আছে, ওই লিস্টের মাঝামাঝি অবস্থানে কোনটা আছে? দেখো সোনা হচ্ছে পুরোপুরি নিষ্ক্রিয় একটা ধাতু বলতে পারো, যেটা মানে বিক্রিয়া করে না অক্সিজেনের সাথে, সাধারণত কারোর সাথে তেমনভাবে বিক্রিয়া করতে চায় না সোনা। তো এটা নিষ্ক্রিয় একটা ধাতু, এটা লিস্টের নিচের দিকে থাকে। পটাশিয়াম আর সোডিয়াম। তো পটাশিয়াম আর সোডিয়াম হচ্ছে বিশাল সক্রিয় পদার্থ। তো এরা বিশাল বিক্রিয়া করে, যার সাথে দাও না কেন, জলের সাথে দাও বা অক্সিজেনের সাথে দাও, এরা কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে দেয়। তো এরা লিস্টের উপরের দিকে আছে। আর লোহা হচ্ছে মাঝামাঝি অবস্থানে থাকবে। তো এই বিশাল বিক্রিয়া করে না, আবার কম বিক্রিয়াও করে না একেবারে। তো লোহা যদি তুমি বাতাসে ফেলে রাখো, তাহলে সে কয়েকদিন পরে বা কয়েক বছর পরে সে কিন্তু মরিচা পড়ে সেটা নষ্ট হয়ে যাবে, কারণ সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নেবে, কিন্তু সাথে সাথে বিক্রিয়া করবে না যেমন সোডিয়াম অথবা পটাশিয়াম করে। তো আজকের লেকচার এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো কোন কোশ্চেনটা তোমার সবচেয়ে বেশি কঠিন লেগেছে। তো এর পরের শিফটগুলো আস্তে আস্তে আসতে চলেছে এই চ্যানেলে। তোমরা যদি আমার সাথে শিফটগুলো কমপ্লিট করতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটি। এবং সব শেষে বলতে চাই, আজকে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ।